আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে আমি একটু গণিত নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি আশা করব আপনারা যারা আছেন সকলেই মনোযোগ সহকারে আমার আজকের এই আলোচনা আপনারা সবাই দেখবেন এবং শুনবেন। সেই সাথে আপনার ছোট ভাই, সন্তান, ভাতিজি, ভাতিজা, ভাগ্নে, ভাগ্নি বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী যে কোনো ব্যক্তি হোক না কেন, তাদেরকে অবশ্যই এই বিষয়ে আপনারা উদ্বুদ্ধ করবেন এবং আমার এই কথাগুলো শোনার জন্য আপনারা একটু তাদেরকে আহ্বান করবেন। আশা করি সকলেরই উপকার হবে। আমি প্রথমেই বলেছি যে একটু গণিত নিয়ে কথা বলব। গণিত বিষয়টা আসলে আমাদের কাছে কেমন লাগে বা এই বিষয়টি আমাদের করতে আমরা কতটুকু সুযোগ পাই অথবা সুযোগ পাওয়ার পর আমরা কতটুকু করি, এগুলো আমাদের আলোচনায় থাকবে বা এগুলো আমরা আলোচনা করতে চাই। আসলে আমাদের এই পার্থিব জগতে, বিশেষ করে আমি বাহিরের কথা বলবো না বা বাহিরের বিষয়ে আমি অতটা জানিও না, আমি আমার দেশের কথা বলছি। আমাদের দেশে বা আমাদের সমাজে এই গণিত বিষয়টাকে আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী আমরা ভয় পাই। ভয় পাই বলতে এরকম যে গণিতের কথা শুনলে বা কোনো অঙ্কের কথা শুনলেই সে অঙ্কটা যদি সহজও হয় বা সে অঙ্কটা করতে যদি আমরা খুব সহজেই করতে পারি বা সমাধান করতে পারি, তারপরেও জানার পরও বা জানা সত্ত্বেও আমরা কিন্তু ভয় পাই বা ভিতরে এক ধরনের ভীতি কাজ করে যে এটা আমি পারবো কিনা বা এটা আমি করতে পারবো কিনা বা এটা আমি কেমন করব, এ ধরনের ভিতরে একটা উদ্বেগ কাজ করে। আসলে ভয় জিনিসটা এটা আমাদের ভিতর থেকেই আমরা আপনা আপনি কিন্তু উৎপন্ন করি। মানে যে কোনো কিছু দেখলে বা যে কোনো কিছু শুনলে আমাদের মধ্যে দুই ধরনের বিষয় কাজ করে। একটা হলো হয় আমরা এটা শুনে আমরা আনন্দিত হই অথবা আমরা মজা পাই, আর একটা বিষয় হলো যে শুনলে আমরা ভয় পাই বা আমরা উদ্বিগ্ন হই। তো এই যে গণিতটা আসলে ওই রকমই একটা বিষয় আমাদের কাছে আর কি। আমি মনে করি আর কি যে এই বিষয়ের কথা শুনলেই আমাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে বা এক ধরনের উদ্বিগ্নতা কাজ করে। এটার আসলে মূল কারণটা হলো একটাই, সেটি হলো যে এই যে গণিত বা এই যে অঙ্ক, এটি আমাদের ভিতরে এক ধরনের একটা প্যারা দেয় বা এক ধরনের ব্যথা দেয় বা এক ধরনের কেমন যেন আতঙ্ক সৃষ্টি করে। এর কারণটা হলো যে আমরা এই বিষয়ের প্রতি আমরা প্রত্যেকটা শিক্ষার্থী মানে কেমন যেন অনীহা করি বা অনীহা থাকে আমাদের যে এটা আমি পারবো কি না বা এটা আমি করতে পারবো কি না। যেমন গণিতের বাইরের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু মোটামুটি আমরা যদি আমাদের বাংলা ভাষা, আমাদের আমাদের ভাষা বাংলা, আমাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, তো এই সকল অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, ইংরেজি তো এটা আলাদা একটা ভাষা, ইংরেজি তো ইন্টারন্যাশনাল ভাষা।
ওইটা ওইটা গণিত এবং ইংরেজির বিষয়টা আমি নিয়ে আলোচনা করব না, আমি গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। যেমন ইংরেজিটা আমি বাদ দিলাম, বা ইংরেজির বাইরে যে সকল বিষয়গুলো রয়েছে বা গণিতের বাইরে যে সকল বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোতে দেখা যায় যেমন বাংলা বিষয়ের কথা বলি, বা তারপরে বাংলাদেশের বিশ্ব পরিচয়ের কথা বলি, বা আমার কথা যে বাংলা ভাষায় লেখা যে বইগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে আমরা হয়তো একটু আধটু পড়েও কিন্তু মোটামুটি আত্মস্থ করতে পারি, বা হয়তো একটা বিষয়ে শতভাগ আমরা আয়ত্ত করতে না পারলেও বাংলা লেখাতো, হ্যাঁ, তো এইটা মোটামুটি মুখস্থ হোক অথবা বুঝে হোক অথবা না বুঝে হোক, যদি আমরা মোটামুটি একটু দেখি সেক্ষেত্রে কিন্তু এটা আয়ত্তে করা যায়। হয়তো আমি বিভাগীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোর কথা আমি বললাম না, আমাদের কমন যে বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে। তবে কমন বিষয়ের ক্ষেত্রে এখন হয়তো আইসিটি বিষয়টি রয়েছে, এখানেও কিন্তু আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে। ম্যাথমেটিক্যাল টার্ম রিলেটেড যে বিষয়গুলো সেগুলো দেখলেই কিন্তু আমাদের মধ্যে ভয় কাজ করে। আর শুধু যদি ম্যাথমেটিক্স বইটি এটার কথা শুনলে তো, বা অঙ্কের কথা শুনলে তো আরও ভয় লাগে। তো যাই হোক, এইগুলোর বাইরে যেগুলো মোটামুটি রয়েছে ওইগুলো বিষয়গুলো মোটামুটি দেখলেই আমাদের মধ্যে কিন্তু এটা আয়ত্ত ভাব চলে আসে, এবং সেগুলো আমরা করতেও পারি। খুব বেশি হয়তো না পারলেও মোটামুটি আমরা করতে পারি। অন্তত হয়তো 100 মার্কের পরীক্ষা হলে সেক্ষেত্রে অন্তত আমরা 35-40 বা যদি নাও পড়ি সেক্ষেত্রে মোটামুটি যদি পড়া যায় সেক্ষেত্রে 35-40 বা 50 এরকম পাওয়া যায়। কিন্তু এই যে গণিত বিষয়টা বা গণিতের রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, গণিত রিলেটেড বিষয়, যেমন আমরা বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে যদি বলি ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, তারপরে আমরা যদি যদি ব্যবসায় শিক্ষা বিভাগের কথা বলি সেখানে হিসাব বিজ্ঞান রয়েছে, তারপরে ফিনান্স ব্যাংকিং রয়েছে, হ্যাঁ, এইগুলো কিন্তু আমাদের গণিতের প্রয়োগ রয়েছে। এছাড়া পরিসংখ্যানে গণিতের প্রয়োগ রয়েছে। তো এই যে গণিত রিলেটেড যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আমরা সবাই শুনলেই ভয় পাই, বা পারবো কি পারবো না এই ধরনের একটা ভিতরে উদ্যোগিতা কাজ করে। এর একটা কারণ হলো যে এখানে এই গণিতের যে মেকানিজমটা বা টেকনিক বা যে কৌশল, মানে আমি একটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করবো যখন, সেক্ষেত্রে আমাকে সেই ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার ক্ষেত্রে আমাকে ফর্মুলাগুলো আমাকে মনে রাখতে হয়, সেই ফর্মুলাগুলো কীভাবে আসলো সেটা আমাকে মনে রাখতে হবে, এবং একটা ম্যাথমেটিক্যাল টার্ম যখন আমি সলভ করতে যাবো সেক্ষেত্রে আমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হয়। এই যে এক্সট্রা কিছু টেকনিক, এই যে ফর্মুলা মনে রাখা প্রয়োজন হয়, এই সব কিছু মিলিয়ে এটা প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে একটা প্যারা মনে হয়, মানে মনে হয় যে আমি এটা পারবো না, বা এটা, কারণ এখানে ম্যাথমেটিক্স এমন একটা বিষয় যে বিষয়টি এখানে হিসাব নিকাশের একটা বিষয় থাকে। এখানে যদি আমার ক্যালকুলেটিং যদি আমার ঠিক থাকে সেক্ষেত্রে পুরোপুরি মিলে যাবে, আর ক্যালকুলেটিং যদি আমার কোথাও যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো ম্যাথমেটিক্যাল টার্মটাই কিন্তু আমাদের একেবারে ভুল হয়ে যাবে, আমরা কোনোটাই হবে না। অর্থাৎ এখানে যেমন আমরা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যদি কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে বলা হয় সেক্ষেত্রে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি ওই বিষয় সম্পর্কে যদি কিছুটাও লিখি সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ওই বিষয় রিলেটেড যদি থাকে তা সেক্ষেত্রে কিন্তু নাম্বার পাওয়া যায়, মার্কস পাওয়া যায়। কিন্তু গণিতের ক্ষেত্রে কিন্তু একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা যদি ঠিকঠাক মতো করি একেবারে A to Z, তাহলে সেক্ষেত্রে আমরা ফুল মার্কস পাবো। আর যদি হয়তো আমি সম্পূর্ণ অঙ্কই আমি করেছি, ভিতরে কোথাও যদি কোনো ধরনের ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু ভুলের জন্য কিন্তু আমাদের দেখা যায় লাস্টে যে রেজাল্টটা বা ফলাফলটা, এই ফলাফলটা কিন্তু আমরা মিলাইতে পারবো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কস কিন্তু পাওয়া যাবে না। তার মানে ওই অন্য সকল বিষয়ের ক্ষেত্রে আমরা মোটামুটি লিখলেই কিন্তু একটা নাম্বার পাওয়ার সুযোগ থাকে। আর এই গণিত প্লাস গণিত রিলেটেড যে বিষয়গুলো এগুলোর ক্ষেত্রে কিন্তু মানে আমি পুরো একবার ফার্স্ট টু লাস্ট লিখলেই কিন্তু আমার অঙ্কটা নাও হতে পারে, বা সেই ম্যাথমেটিক্যাল টার্মটা কিন্তু নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু খুবই মানে নজর রাখতে হয়, মানে একবারে A to Z কিন্তু আমাকে পুঙ্খানুপুঙ্খরূপে সেটা বিশ্লেষণ করতে হয় এবং দেখতে হয়, এবং এখানে আমাদের ফর্মুলার কোনো প্রয়োগ আছে কি না, এবং এই ফর্মুলা অবশ্যই কিন্তু বস্তুনিষ্ঠ ফর্মুলা হতে হবে। কারণ আমাকে যে ম্যাথমেটিক্যাল টার্মটি দেওয়া হবে, যে বিষয়টি সম্পর্কে আমাকে কোনো কিছু ফাইন্ড আউট করতে বলা হবে, সেক্ষেত্রে অবশ্যই ওই বিষয় রিলেটেড কিন্তু আমাকে ফর্মুলা প্রয়োগ করতে হবে, ওই বিষয় রিলেটেড আমাকে থিওরি প্রয়োগ করতে হবে। তো এইগুলো প্রয়োগ করে, এবং এখানে কিছু টেকনিক বা কৌশলের ব্যাপার আছে, কারণ আমরা জানি যে আমাদের একেবারে যারা মোটামুটি আমরা SSC পাস করেছি, অন্তত তারা অন্তত বলতে পারবো
যে এই গণিতের ক্ষেত্রে এখানে শুধু ফর্মুলা প্রয়োগ করলেই হয় না, এক্ষেত্রে আমাদের কিছু এক্সট্রা কিছু টেকনিকও প্রয়োগ করতে হয়। যেমন আমরা আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে আমরা উভয় পক্ষকে আমরা কোনো কিছুতে ভাগ করি, বা উভয় পক্ষকে কোনো কিছুতে গুণ করি, বা উভয় পক্ষকে কোনো কিছুতে বিয়োগ করি বা যোগ করি বা যোজন বিয়োজন করি, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা আড়াআড়ি গুণ করি, হ্যাঁ, তারপরে আমাদের সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা দেখা যায় অনেক সময় হয়তো অপূর্ণায়ন পদ্ধতির ক্ষেত্রে আমরা একটা কাজ করি, প্রতিস্থাপনের ক্ষেত্রে একটা কাজ করি, হ্যাঁ। তো এই যে বিষয়গুলো, লগারিদমের ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার ক্ষেত্রে আমরা এখানে লগারিদমের যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলো আমরা এখানে দেখতে হয় যে এখানে কীভাবে করতে হবে। তারপর ট্রিগোনোমেট্রিক্যাল যে প্রবলেমগুলো আছে, এই যে মানে আমার কথা যে এখানে জিওমেট্রিক্যাল প্রবলেম, আমি এভরিথিংয়ের কথা বলছি এখানে। আমাদের এইগুলো প্রমাণের ক্ষেত্রে বলি বা এইগুলো আমাদের সলিউশনের ক্ষেত্রে বলি, আমরা এখানে আমাদের ফর্মুলা তো জানতেই হয়, আবার আমাদের কিছু টেকনিকও জানতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো আমরা এই যে টেকনিক এবং ফর্মুলা, এই বিষয়টা আমাদের কাছে মানে সবার কাছেই, ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু মানে একটা হিজিবিজির মতো মনে হয় পারবো না, বা আসলে হয়েছে কি না, এই যে একটা বিষয়। মানে একটা ম্যাথমেটিক্যাল সলভ করতে যাব, তো এই সলভ করতে গিয়ে আমরা তখন দেখি যে এই প্রবলেমটি সলভ করতে গেলে আমাদের এই সূত্রটি প্রয়োজন। এখন ওই সূত্রটি প্রয়োজন ঠিক আছে, বাট ওই সূত্রটি যদি আমি ঠিকঠাক মতো প্রয়োগ না করতে পারি তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আমাকে হুবহু ওই সূত্রটি আমাকে সঠিক মতো প্রয়োগ করতে হবে। ওই সূত্রটি সঠিক মতো যদি প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমার কী হবে, ম্যাথমেটিক্যাল টার্মটি আমি সলভ করতে পারবো। আর যদি না প্রয়োগ করতে পারি, হয়তো কোথাও একটু ভুল হয়ে গেছে, দেখা যায় সবই ঠিক আছে কিন্তু কোথাও না কোথাও অল্প একটু হয়তো ভুল হয়ে গেছে, ওই যে অল্প একটু ভুলের জন্য কিন্তু আমার পুরো ম্যাথমেটিক্যাল টার্মটা কিন্তু মানে হবে না, বা সলিউশনটা ঠিকমতো হবে না। কিন্তু অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমরা কোনো একটা বিষয় সম্পর্কে লিখতে বলা হলে আমরা ওই বিষয় মোটামুটি ওই বিষয়টা আমাদের এখানে উল্লেখ করে আমরা কিছু লিখলেই কিন্তু মোটামুটি আমাদের কিন্তু হয়ে যায়, প্রায় হয়ে যায়। মানে সম্পূর্ণ অংশ হয় না, এখানে হয়তো কেউ এখানে 30% হয়, বা কারো 40% হয়, কারো 50% হয়, কারো 60% হয়, কারো 70% হয়, কারো 80% হয়। আমার মনে হয় না যে 80%-এর উপরে হয়তো খুব কমই হয়। এখানে লেখার যে একটা ধরন থাকে, বা এখানে এক একজনের লেখা এক এক রকম। তো যাই হোক, আমি মনে করি যে এই ক্ষেত্রে কিন্তু কিছুটা নাম্বার পাওয়ার সুযোগ আছে, কিন্তু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো সুযোগ নেই। আমি সূত্র প্রয়োগ করলাম, কিন্তু সূত্র প্রয়োগের ক্ষেত্রে গিয়ে দেখলাম যে আমার কোথাও না কোথাও আমি একটু ভুল করে ফেলছি। যেমন আমি হয়তো আমার এখানে প্রয়োজন হয়তো সূত্র, হয়তো আমি একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো যে a প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2। তো এই ক্ষেত্রে আমি যদি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab যদি আমি করি, অথবা হয়তো আমি এরকম করি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইড বাই 2। এখন এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের যে দুটি আমাদের তিনটে আমাদের যে অনুসিদ্ধান্ত রয়েছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইড বাই 2। এখন আমার এখানে কোন সূত্রটি আমার প্রয়োজন হবে এটা কিন্তু আমাকে বুঝতে হবে। এটা কী দেখে বুঝতে হবে, আমার উদ্দীপকে বা আমার প্রশ্নে আমার কী বলছে ওইটার উপর ভিত্তি করে আমাকে কিন্তু এখানে বলতে হবে। তো এই যে এই সকল বিষয়গুলো যখন আমরা গোলায় ফেলি, তখনই কিন্তু আমাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্সটা অনেক কঠিন হয়ে পড়ে। তো এই যে এই বিষয়গুলোর কারণেই মূলত আমরা কিন্তু ম্যাথমেটিক্স দিকে ভয় পাই, বা সহজ মনে হলেও আমরা সেখানে সহজভাবে নিতে পারি না। মানে একটা দেখা যায় আমরা যে কোনো ক্লাসের ক্ষেত্রে, যে কোনো ক্লাসের একটা ম্যাথমেটিক্স বইতে অনুশীলনীতে হয়তো দেখা যায় এই যে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বা 1-এর ক খ বা 2-এর ক খ, এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা কিন্তু খুব কমই সলভ করি। কেন কম সলভ করি? কারণ আমরা জানি যে এখানে কোনো একটা এক্সারসাইজে যে প্রথম 2-1টা অঙ্ক কিন্তু খুব সহজ অঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে? তো এই যে সহজ অঙ্ক দেওয়া থাকে, এইটা ভেবে আমাদের অনেক টিচাররা দেখা যায় এই অঙ্কগুলো আমরা করি না। মানে আমরা বলি যে না, এটা তোমরা তো খুব সহজেই করতে পারবে, এটা তো ইজি, এটা তো আমি যে হয়তো প্রাথমিক যে আলোচনা করলাম, এই প্রাথমিক আলোচনার ক্ষেত্রে কিন্তু এটা আমি তোমাদের শিখেছি, সো এটা তোমরা করে নেবে, বাসায় করে নেবে, বা এটা তোমরা এই যে তোমরা করে নেবে, তোমরা বাসায় করে নেবে, বা হয়তো সহজ, এটা তোমরা পারবা, এই কথা বলে কিন্তু ওই ম্যাথমেটিক্সটা কিন্তু আর করা হয় না। তো না করার কারণে দেখা যায় কোনো না কোনো সময় যদি ওই ম্যাথমেটিক্সটাই যদি পরীক্ষায় চলে আসে, তখন কিন্তু আমরা পারি না। কেন পারি না? কারণ ওই যে সহজ হইলেও ওইটা তো আমি কখনোই করি নাই। তাহলে ওইখানে সহজ প্লাস সূত্রটাও সহজ, কিন্তু ওই যে ভিতরে একটা কাজ করে এটা তো আমি কখনোই করি নাই। তার মানে কি, অঙ্কটা আমি যে করলাম, অঙ্কটা আসলে হয়েছে কি না আমি তো নিজেও জানি না, মানে বা আমি হয়তো বলতেও পারি না। তো এই যে বিষয়গুলো, মানে অঙ্কটা আসলে কিন্তু হয়েছে, কিন্তু এই যে ভিতরে কিন্তু এক ধরনের কিন্তু উদ্বিগ্নতা কাজ করে যে মনে হয় অঙ্কটা হয় নাই। কেন এইটা কাজ করে? কারণ অঙ্ক তো এখানে যদি সঠিকভাবে যদি হয় তাহলে তো ফুল মার্কস, আর না হলে কিন্তু 0 মার্কস। সো এখানে আমাদের এই বিষয়গুলো চিন্তা করেই অঙ্কের প্রতি আমাদের একটা ধরনের ভয় থাকে সবসময়,
যে অঙ্ক তো তাহলে কেমন করবো। এই জন্যই আমি মনে করি এই যে ভয়টা মূলত এইগুলোর জন্য। এই যে অঙ্ক তো এটা তো হইলে তো ফুল মার্কস, কিন্তু না হলে তো জিরো, এই যে একটা ভয়। আর এই ভয়টা আসলে আমাদের ভিতরে সবসময় কাজ করে। এখন এই ভয়টা থেকে আমাদের বের হয়ে আসতে হলে আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস বা অনুশীলন আমাদের করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি এই ভয়গুলো আস্তে আস্তে কেটে যাবে। তো তার আগে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো আমি একটু এক্সপ্রেস করার চেষ্টা করছি। আমি আমার দর্শক যারা আছেন তারা শুনবেন, আমার অভিভাবক যারা আছেন, আমার শ্রদ্ধেয় অভিভাবক যারা আছেন শুনবেন, এবং আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দদের যারা ছেলেমেয়েরা রয়েছেন, তারপরে ছেলেমেয়ে বলি, ছোটো ভাই বলি, ভাতিজা ভাতিজি, ভাগ্নি ভাগ্নে, হ্যাঁ, তার যে কোনো শুভাকাঙ্ক্ষী যেই হোক না কেন, আমি বলবো যে আমার সেই অভিভাবকদের বলছি আপনাদের ছেলে মেয়েদের এই বিষয়গুলো অবশ্যই একটু অবগত করার চেষ্টা করব। আমি মূল যে অংশটি সেটা আমি একটু বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আমার এই সেশনটি আপনারা দেখার চেষ্টা করবেন এবং শুনবেন। গণিত যদি আমি ভালো করতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম যে বিষয়টি আমাকে দেখতে হবে সেটি হলো যে আমি ধরুন আমি গুণ শিখব কীভাবে গুণ করতে পারি। এখন এইটা শিখতে গিয়ে যদি আমি প্রথমেই আমি এই গুণ করার যে প্রসেসটা এটা যদি আমি ভালো মতো শিখি তাহলে কিন্তু আমি গুণটা ভালো মতো করতে পারবো। আর যদি বলি যে না, সরাসরি গুণ অনুশীলনীতে গিয়ে যে এই যে 12 আর 3 গুণ করলে কত হবে, এই গুণটা সরাসরি আমি লিখলাম যে 3 12 36 হয়, অথবা আমি একটা করে ভেঙে করলো যে 3 2 6, হ্যাঁ, তারপর হচ্ছে কত 3 অক্ষে 3 36 এরকম করলো। তো এই যে এইভাবে আমরা না শিখে আমাদের প্রথমে শিখতে হবে যে গুণ, হোয়াট ডু ইউ মিন বাই গুণ, অর্থাৎ গুণ বলতে আমি কী বুঝি, গুণ বলতে আমি কি বুঝি। এখন ধরলাম আমি 4কে আমি 3 দিয়ে গুণ করব, 4কে আমি 3 দিয়ে গুণ করব। তখন আমি তো নামতা পড়ি যে 4 অক্ষে 4, 4 2 8, 3 4 12, ঠিক আছে। এভাবে নামতা পড়েও তো আমরা গুণটা শিখতে পারি। কিন্তু আমরা যদি এরকমভাবে একটু চিন্তা করি যে এই যে 4কে 3 দিয়ে গুণ করা মানে হলো আমরা এই 4কে 3 বার যোগ করা, অর্থাৎ 4 যোগ 4 যোগ 4, মানে যোগ এবং গুণ হচ্ছে পরস্পরের কিন্তু সাথে রিলেটেড। আবার ভাগ এবং বিয়োগ কিন্তু পরস্পরের সাথে রিলেটেড। যাই হোক, যোগ আর গুণ কিন্তু একই জিনিস। অর্থাৎ এখানে যেমন 4কে 3 বার নেওয়া, 4কে 3 বার নেওয়া মানে আমি 4কে 3 বার নিয়ে যোগ করলাম, ঠিক আছে। 4কে যেমন 4 গুণ 3, 3 4 12, তাহলে আমি 4কে যদি আমি 3 বার যোগ করি, ঠিক আছে, যেমন 4 যোগ 4 যোগ 4, তাহলে 4 4 8, 8 4 12। তার মানে কি এখানে গুণটা আসলে হলো কি যোগের মতো, ঠিক আছে। এইটা হলো আমাদের কি ভিতরের অন্তর্নিহিত অংশ। এখন এটা কিন্তু আমি মানে পরবর্তীতে নামতা সিস্টেম করে নিয়ে আসছে যে 4 গুণ 3, তাহলে 3 4 12, ঠিক আছে। আবার 4 4 16, 4 4 16, তার মানে কি 4 গুণ 4 মানে 16। এটা কীভাবে হয়? তার মানে 4কে 4 বার নিয়ে যোগ করি, অর্থাৎ 4 যোগ 4 যোগ 4 যোগ 4, 4 4 8, 8 4 12, 12 4 16, ঠিক আছে। তা এই বিষয়টা যদি আমি বুঝি তাহলে কিন্তু আমার গুণটা কিন্তু আমি আস্তে আস্তে সহজ করে নিয়ে আসতে পারবো। তার মানে কি এখানে আমরা এটা হলো গুণ। এখন গুণটা আসলে কি, তার মানে আমরা এখানে এইভাবে উপনীত হতে পারি যে গুণফলটা কি। গুণফলটা হলো যে দুটি সংখ্যাকে যখন আমি গুণ করব তখন একটা হবে গুণ্য আর একটা হবে গুণক। হয়তো আমি 4কে আমি 2 দিয়ে গুণ করবো, তাহলে 4 হলো এখানে কি গুণ্য আর 2 হলো কি গুণক। তাহলে গুণফল সমান কি হবে গুণ্য ইন্টু বা গুণন গুণক। অর্থাৎ যেমন 4 গুণ 2 ইকুয়াল টু 8, তারপরে 8 সমান কত 4 গুণ 2, তারপরে 8 হচ্ছে এখানে গুণফল, আর 4 হলো এখানে গুণ্য আর 2 হলো এখানে কি গুণক, ঠিক আছে। তো এই যে বেসিক বিষয়টা আমাকে আগে বের করে নিয়ে আসতে হবে। বের করে নিয়ে আসার পরে তারপরে কিন্তু এই যে আমি কিন্তু এখন সূত্র বলছি যে গুণফল সমান কি, গুণফল সমান হচ্ছে কি গুণ্য গুণন গুণক। আচ্ছা, এখানে তাহলে এই যে গুণন, এই গুণনটা আবার কি দ্বারা প্রকাশ করা হয়? গুণনটা হচ্ছে যেমন কি এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে আমরা গুণন প্রকাশ করি। তাহলে এটাও কিন্তু আমাকে বুঝতে হবে, ঠিক আছে। গুণ মানে হলো কি ক্রস চিহ্ন দিয়ে আমরা।
আর আমরা যদি এটা আমরা যদি হয়তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমরা হয়তো একটা ডট দিয়ে আমরা ইনটু আমরা যাকে বলি, এটাতে গুণ প্রকাশ করি বা প্রোডাক্ট আমরা বলি এটাকে, ঠিক আছে। তাহলে এই যে তাহলে আমরা কি গুণফল সমান কী পেলাম, গুণফল সমান গুণ্য ইনটু কত বা গুণ্য গুণন কত গুণ। তার মানে কি আমি হয়তো এখানে গুণফল 12 লিখলাম, তাহলে 12কে আমরা লিখতে পারি যে এখানে 4 গুণ 3, তার মানে 4 হলো কত গুণ্য আর 3 হচ্ছে কি গুণ। আমি যদি বলি 3 গুণ 4, ঠিক আছে, আমি এখানে 3 গুণ 4 যদি লিখি তাহলে 3 এখানে কি, 3 এখানে গুণ্য আর 4 হচ্ছে কি গুণ। তো এই যে তাহলে গুণফল সমান কি আমরা এখানে থিওরি বের করে নিয়ে আসলাম, গুণফল সমান গুণ্য ইন্টু গুণ, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি বলি যে এখানে আমি বের করব হলো গুণক বের করবো, গুণক বের করবো, তাহলে গুণক যদি বের করতে যাই তাহলে আমাকে কী করতে হবে, ওই যে গুণফল ভাগ কত গুণ্য, গুণক বের করতে গেলে গুণফল ভাগ গুণ্য, আর যদি আমি গুণ্য বের করতে যাই তাহলে গুণফল ভাগ গুণক, ঠিক আছে। তো এইভাবে যে আমরা আমাদের অন্তর্নিহিত ভিতরের যে অংশটা আমাদের প্রাইমারি ডিসকাশন যেটা, সেই প্রাইমারি ডিসকাশনকে আমাদের কি মানে সামনে তুলে ধরতে হবে। এটা আমাদের প্রথমেই আমাদের এই প্রাইমারি যে ডিসকাশন, আমরা কিন্তু মানে এই যে আমাদের প্রাথমিক যে আলোচনা, এই প্রাথমিক আলোচনা কিন্তু আমরা খুব কম করি বা প্রাথমিক আলোচনা কম করি, এবং প্রাথমিক আলোচনা শেষ করার পরে যে থিওরিটা আসে এই থিওরিটাও কিন্তু আমরা কম করি। আমরা সরাসরি একেবারে কী বলি সূত্র মুখস্থ করি, ডাইরেক্ট সূত্র। আমরা হয়তো অনেক সময় দেখা যায় এই যে সূত্র সরাসরি মুখস্থ করা, এটা কিন্তু আসলে কঠিন ব্যাপার। কিন্তু এটা ওই হঠাৎ করে একটা সূত্র সামনে আসলো, 10টা সূত্র সামনে আসলো, 5টা সূত্র সামনে আসলো, এটা মুখস্থ করে কিন্তু আমাদের কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে। তো এই জন্য আমরা যদি যে প্রাথমিক আলোচনা একেবারে প্রথম থেকে পুঙ্খানুপুঙ্খরূপে যে আমরা বুঝে যদি আমরা এখানে প্রাথমিক আলোচনাটা আমরা শেষ করি, শেষ করার পরে ওইখান থেকে কিন্তু আমাদের এই যে সূত্রগুলো বের হয়ে যায়। আর ওইখান থেকে যখন সূত্রগুলো বের হয়ে যায় তখনই কিন্তু এই সূত্রগুলো কিন্তু আমাদের আলোচনা করা বা আমাদের সূত্রগুলো মনে রাখা কিন্তু আমাদের কাছে অনেকটা সহজ হয়। এই জন্য আমাদের বিভিন্ন ধরনের থিওরি থাকে। আমি তো একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, আমি যে কোনো কিছুর ক্ষেত্রেই বলি না কেন, যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আমি যদি এখানে বলি যে আমি ম্যাট্রিক্স নির্ণয় করবো, আমি এখানে যদি সরলরেখা বলি, যদি আমি এখানে সার্কেল বলি, ট্রিগোনোমেট্রি বলি, যদি আমি অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন এগুলো যদি বলি, তাহলে আমাকে অন্তরীকরণ বিষয়টা আমাকে আগে ডিসকাস করতে হবে, বা মানে ইন্টিগ্রেশন আমাকে বিষয়টা আমাকে ডিসকাস করতে হবে, ম্যাট্রিক্সের নির্ণয় বিষয়টাকে আমাকে প্রাথমিক যে ডিসকাশন এটা আমাকে করতে হবে। এই প্রাথমিক ডিসকাশন করতে 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 একসময় গিয়ে আমাকে কী করতে হবে যে ম্যাট্রিক্সটা আমরা কি জানলাম, ম্যাট্রিক্সের যোগটা আমরা বুঝলাম, ম্যাট্রিক্সের সমতাটা আমরা বুঝলাম, এই যে ম্যাট্রিক্সের গুণ কীভাবে করতে বুঝলাম, এই যে এই বিষয়গুলো আস্তে আস্তে যখন আমরা জানতে পারবো তখন এখান থেকে কিন্তু আমাদের সূত্রগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এই সূত্রগুলো কিন্তু তখন আমাদের এক্সট্রা কিন্তু মনে রাখার কোনো আর দরকার হবে না, কারণ এখান থেকে আমি যে প্রাথমিক যে ডিসকাশনটা করলাম, এই প্রাথমিক ডিসকাশন করতে 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 এসেই আমরা কিন্তু সূত্রটা পেলাম। তখন কিন্তু এই সূত্রটা কিন্তু মনে রাখা বা সূত্রটা কিন্তু মানে আয়ত্ত করার ক্ষেত্রে কিন্তু আমাদের অতটা বেগ পোহাতে হবে না। আর হঠাৎ করে যদি আমরা সূত্রটা মুখস্থ করতে যাই বা সূত্র আয়ত্ত করতে যাই তখন কিন্তু আমরা এটা আয়ত্ত করতে পারি না, কারণ হঠাৎ করে একটা জিনিস পাওয়া, এই যে একটা ভিতরে একটা উদ্বিগ্নতা কাজ করে যে এটা আমি কীভাবে মনে রাখবো, এত বড় এটা কি ওইটা কি, এই চিহ্নটা কি ওই চিহ্নটা কি, এই বিষয়গুলো আমাদের ক্ষেত্রে অনেকটা প্যারা দেয়। আর এই জন্যই আমাদের এই গণিতটা আমাদের শেখাটা অনেক কঠিন হয়। তো এই জন্যই আমাদের প্রথমে যে কাজটি, সে কাজটি হলো আমরা প্রথমে কী করব, কোনো একটা চ্যাপ্টার নিয়ে যখন আমরা আলোচনা করব বা কোনো একটা চ্যাপ্টার সম্পর্কে যখন আমরা ধারণা নেব বা কোনো একটা চ্যাপ্টারের যখন ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা সলভ করতে যাব, অবশ্যই আমরা ওই চ্যাপ্টারের একেবারে প্রথম থেকে শুরু করে প্রত্যেকটা লাইন বাই লাইন, একেবারে লাইন বাই লাইন, হয়তো এমন হয় কিছু কিছু লাইন বাই লাইন তুমি নাও বুঝতে পারো, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, অবশ্যই সেই বিষয়টি তোমাকে বারবার তোমাকে দেখতে হবে। অথবা তুমি যদি বারবার দেখেও যদি না পারো, অবশ্যই তোমার ক্লাসে আমাদের শ্রদ্ধেয় যে শিক্ষক আছে অবশ্যই তুমি তাকে সেখানে এই বিষয়ে তুমি প্রশ্ন করে বা এই বিষয়ে তুমি তাকে অবগত করে তুমি সেখান থেকে শিখতে পারবে। অথবা তোমার কোনো কাছের কোনো ভাই অথবা কাছের কোনো যে কোনো ব্যক্তি হোক না, তোমার ভাই হোক, বাবা হোক, মা হোক, ঠিক আছে, বা তোমার কোনো শুভাকাঙ্ক্ষী হোক, যার কাছ থেকে তুমি পারো তোমাকে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। এভাবে কিন্তু তুমি আস্তে আস্তে কিন্তু শিখতে পারবে। তো এই যে মানে এক কথা তোমার মানে হতাশা হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। প্রথম থেকে আস্তে 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 ধীরে 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 একটা চ্যাপ্টার সম্পর্কে তুমি একেবারে প্রথম থেকে শুরু করে তুমি ওই বিষয়টা যদি ভালো মতো যদি আয়ত্ত করতে পারো, আয়ত্ত করতে 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 দেখবে তুমি সূত্রটা আয়ত্ত করে ফেললে, সূত্রটা যখন আয়ত্ত করে ফেলবে তখনই কিন্তু তুমি একটা এক্সাম্পল করতে পারবে। হয়তো একটা সূত্র তুমি শিখছো, ওই সূত্র দিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে বইতে, তাহলে ওই সূত্র দিয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে তাহলে এক্সাম্পলটা দিয়ে ওই সূত্রটা তুমি মিলে নিবা যে না হ্যাঁ এখানে এই বিষয়টা করা হয়েছে, এখানে এটা করা হয়েছে। আর ওই যে বইয়ের ভিতরে যে এক্সাম্পল রয়েছে, উদাহরণ রয়েছে, ওই উদাহরণের অনুসারেই আবার দেখবে এক্সারসাইজে, হ্যাঁ ওই উদাহরণ অনুসারেই এক্সারসাইজে গিয়ে আমরা দেখতে পাবো যে ওইখানে
2-4টা অঙ্ক রয়েছে। তো এরকমভাবে আমাদের এই যে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ম্যাথমেটিক্স বইতে আমাদের প্রত্যেকটা টপিক সম্পর্কে আমাদের বিস্তারিত ডিসকাশন করা আছে। ওই বিস্তারিত যে ডিসকাশন এইটা আমরা ঠিকঠাক মতো করি না। আমরা কোনো শিক্ষার্থীও আমরা ভালো মতো দেখি না। আমাদের শিক্ষকরা আমরা বলি বা শিক্ষকরা বলেন, কিন্তু আমরা শিক্ষার্থীরা আমরা এইগুলো ভালো মতো দেখি না। হয়তো এমনও থাকতে পারে কিছু কিছু শিক্ষক হয়তো আছেন যে হয়তো ওই প্রাইমারি ডিসকাশন যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে না, সরাসরি গিয়ে সূত্র দেখা যায় আমাদের মুখস্থ করায় বা সূত্র মুখস্থ করি, যে ওই যে সরাসরি গিয়ে সূত্র যখন আমরা মুখস্থ করি সেক্ষেত্রে কিন্তু আমরা আর পারি না, আমাদের কাছে তখন বিষয়টা কঠিন হয়ে দাঁড়ায়। সেই জন্য আমরা এত কিছু না ভেবে আমরা একবার প্রথম থেকে শুরু করে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা ভালো মতো করবো, করে আস্তে আস্তে দেখবো যে আমরা এখানে আমাদের একটা সূত্র ক্রিয়েট হয়ে গেছে। সেই সূত্রটা যখন ক্রিয়েট হবে সেই সূত্র আমরা মনে রাখবো এবং সেই সূত্র অনুসারে ওইখানে আমরা দেখবো একটা এক্সাম্পল রয়েছে, ওই এক্সাম্পলটা আমরা এখন করে দেবো। আর ওই এক্সাম্পলটা যখন আমি শিখবো তখন আমি অনুশীলনীতে গিয়ে দেখবো যে ওরকম এক্সাম্পল আর 2-4টা আছে, আরও আমাদের এক্সারসাইজ দেওয়া আছে আমাদের অনুশীলন করার জন্য, ওইগুলো আমি কিন্তু করতে পারবো। তো এরকম প্রত্যেকটা টপিক্সের উপর যদি আমাদের 10টা টপিক্স থাকে, 10টা টপিক্সের উপরে আমাদের 10টা সূত্র থাকবে। আর এই 10টা সূত্র যখন আমরা আয়ত্ত করতে পারবো এবং ওই 10টা সূত্র দিয়ে যখন আমরা 10টা এক্সাম্পল করতে পারবো, আমাদের বইয়ের ভিতরে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে ওই এক্সাম্পল 10টা এক্সাম্পলের মতো করে ওই অনুশীলনীতে আরও হয়তো 50টা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে দিচ্ছে, অথবা ওই 10টা এক্সাম্পলকে একটার সাথে একটা লেজুর লাগিয়ে বা একটার সাথে একটা হয়তো কম্বাইন করে হয়তো এরকম আরও 5-7টা বা 10টা ম্যাথমেটিক্স তৈরি করা হয়েছে। তখন আমরা যদি ওই 10টাকে অনুসরণ করে যে 50টা যে ম্যাথ দেওয়া আছে সরাসরি হুবহু ওই 50টা ম্যাথ যদি আমরা শিখতে পারি, তাহলে যে আমাদের আরও 10টা যে একটু ক্রিটিক্যাল করে দেওয়া ওই 2-3টা সূত্র একবার কম্বাইন করে হয়তো আরও 10টা ম্যাথমেটিক্স হয়তো এখানে তৈরি করা আছে বা 10টা এখানে অঙ্ক তৈরি করা আছে, সেগুলোও কিন্তু আমরা আস্তে আস্তে করতে পারবো। তো এইভাবে যদি আমরা যদি এই ম্যাথমেটিক্সটা আমরা দেখি, তাহলে কিন্তু ম্যাথমেটিক্সটা আমাদের কাছে সহজ হবে, ম্যাথমেটিক্স কিন্তু আমাদের কাছে তখন আর কঠিন হবে। এই জন্যই আমাদের চেষ্টা করতে হবে, আমাদের চিন্তাও করতে হবে যে ম্যাথমেটিক্স যদি একটা সাবজেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আমাদের পড়তে হবে, আর আমাদের পড়তে হলে অবশ্যই আমাদের এটাকে ধরতে হবে। আমাদেরকে কখনোই এই ম্যাথমেটিক্স নিয়ে আমাদের ভয়ে পরে পড়বো এখন না, আগে বাংলা পড়ি, আগে সমাজ পড়ি, আগে হয়তো গ্রুপিংয়ের ক্ষেত্রে যে আগে বাংলা পড়ি, ফিজিক্স পড়ি বা কেমিস্ট্রি পড়ি, হ্যাঁ, বা বায়োলজি পড়ি, অথবা হয়তো ফিনান্স পড়ি, মার্কেটিং পড়ি, ঠিক আছে, অ্যাকাউন্টিংটা একটু পরে পড়ি, এরকমই যে বিষয়ের ভিতরে কাজ করে। এরকমভাবে পরে পড়তে পরের কথা বলতে পরে কিন্তু আর পড়া হয় না। দেখা যায় শেষ পর্যায়ে এসে যখন এক্সাম যখন দরজায় যখন টোকা মারে, তখন কিন্তু আমাদের মধ্যে কিন্তু মানে হাই হতার সৃষ্টি হয়ে যায় যে এখন আমি কী করব, এখন আমি ম্যাথ কীভাবে করব, এখন আমি কোথায় যাব, এখন আমি কীভাবে সলভ করব, এটা এতগুলো অঙ্ক, এই 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারে অন্তত 5টা চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টার হলে তোমাকে আয়ত্ত করতে হবে, নাহলে তো পরীক্ষায় গিয়ে আমি ভালো করতে পারবো না, পরীক্ষাতে এতগুলো অঙ্ক থাকবে, আমাকে পাস করতে হলে তো এইটা করতে হবে, এই যে নানান টেনশন, নানান চিন্তা, এইগুলো আমাদের উপর তখন ভর করে বসে। আর এগুলো ভর করে বসার কারণে তখন দেখা যায় আর তার ভালো মতো আর ম্যাথমেটিক্স পরীক্ষাটা ভালো হয় না বা দেওয়া হয় না। কিন্তু যারা চালাক তারা কিন্তু পূর্ব থেকেই তারা যতটুকু বোঝে, যতটুকু পারে, তারা কিন্তু এই ম্যাথমেটিক্সটা ভালো মতো দেখার চেষ্টা করে। তবে অবশ্যই আমি বলছি, হয়তো আমি একটু বললাম যে হয়তো আমরা সবাই ম্যাথমেটিক্স নিয়ে আমরা উদ্বিগ্ন থাকি, ভয়ে থাকি, তবে আবার এর মধ্যেই এক গোষ্ঠী স্টুডেন্ট আছে যারা আবার ম্যাথমেটিক্সকে খুব ভালোবাসে, ম্যাথমেটিক্স তাদের কাছে অনেক ভালো লাগে, ম্যাথমেটিক্স তারা অনেক করে। দেখা যায় একটা স্কুলে বা একটা কলেজে যদি হয়তো যেমন স্কুলের কথা বলি, আমি একটা স্কুলে যদি হয়তো মনে করি যে 100 জন শিক্ষার্থী আছে, হয়তো সেখানে 100 জন শিক্ষার্থীর মধ্যে দেখা যায় মিনিমাম 20 থেকে 30 জন শিক্ষার্থী খুব ম্যাথমেটিক্স মানে প্র্যাকটিস করে বা অঙ্কটা খুব বেশি বেশি করে, ঠিক আছে। আবার হয়তো কলেজের ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রেও এই যে 100 জনের মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে মোটামুটি 20 থেকে 30 বা 40 জন স্টুডেন্ট খুব ভালো মতো প্র্যাকটিস করে, হয়তো আর বাদ বাকি স্টুডেন্টগুলো ওরকমভাবে করে না, ওই যে মোটামুটি গা ছাড়া দেওয়া ভাব, যে মোটামুটি হয়তো করে যে পাস, মানে মোটামুটি যদি পাশের একটা অবস্থা হয় ওই পর্যন্ত তারা থাকে। এখানে কিন্তু ম্যাথমেটিক্সটা কিন্তু তারা বোঝার চেষ্টা করে না, কিন্তু ওই যে 30 থেকে 35 বা 40 জন স্টুডেন্ট, এরা কিন্তু ম্যাথমেটিক্সটা কিন্তু পুরোপুরি একবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু ভালো মতো কিন্তু বোঝার চেষ্টা করে। এই জন্য আমি বলবো যে আসলে আমাদের ম্যাথমেটিক্স দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে যে কোনো কিছু পৃথিবীতে আল্লাহ মানে আমার একটা কথা বলবো, সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদের যে পৃথিবীতে যা কিছু করে দিয়েছেন, এই
সব কিছুর মধ্যেই আল্লাহ এমন কিছু মানে মানুষের মধ্যে শক্তি দিয়েছেন যে শক্তি দ্বারা মানুষ অনেক কিছুই জয় করতে পারে। এজন্যই আল্লাহ তাআলা আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আসলে আমরা মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদের ভিতরে এমন জ্ঞান দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, এমন আমাদের ভিতরে টেকনিক দিয়েছেন, এমন কৌশল দিয়েছেন যা আমরা অনেক কিছুই করতে পারি। মানে আমাদের আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়ে দিয়েছেন। তো এই জন্যেই যে পৃথিবীতে মানুষের সাধ্যের মধ্যে অনেক মানে মানুষ করতে পারে অনেক কিছুই আছে যেগুলো দেখা যায় হয়তো আমাদের কাছে কঠিন মনে হয়, অনেকটা বোঝা মনে হয়, তারপরে সেগুলো জয় করা যায়। তো এই জন্যই ম্যাথমেটিক্স তো একটা সাবজেক্ট, একটা বিষয়। হ্যাঁ, তো এই জন্যই ম্যাথমেটিক্স এমন কোনো বিষয় না যে বিষয়টা আমরা ভালো মতো করতে পারবো না বা ভালো মতো আমরা পারি না। এমনও আছে যে আমাদের এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এসএসসি লেভেল বলি বা এইচএসসি লেভেল বলি, অনেক স্টুডেন্ট আছে আমাদের একেবারে কাটমার্ক যতগুলো একেবারে আমাদের যে ফুল মার্কস যেটা, যেমন এসএসসি লেভেলে ম্যাথমেটিক্সে 100 মার্ক থাকে, তারপরে হায়ার ম্যাথমেটিক্সে এখানে 100 মার্ক থাকে, তারপরে ইন্টারমিডিয়েট লেভেলে ম্যাথমেটিক্স এখানে 2 পথে 200 মার্ক থাকে। অনেক নজির আছে যে শিক্ষার্থীরা দেখা যায় একটা ফুল মার্কস পায়, 100তে 100 মার্কস পায়। অনেক স্টুডেন্ট আছে দেখা যায় হয়তো 99 পায়, তবে 100তে 100 পাওয়ার এরকম রেকর্ড আছে। আবার ইন্টারমিডিয়েটেও কিন্তু এরকম ফুল মার্কস পাওয়ার রেকর্ড আছে, কিন্তু অন্যান্য বিষয়ে কিন্তু এই রেকর্ডটা নাই। এই জন্যই বলি যে ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টকে কোনো স্টুডেন্ট যদি প্রতিদিন যদি 1 ঘন্টা করে সময় দেয়, আমি কথা বলতাম, অন্যান্য বিষয়ে যদি সাপোজ 1 ঘন্টা সময় দেয়, তো ম্যাথমেটিক্সে কিন্তু সে যদি আধা ঘন্টাও সময় দেয় রেগুলার, তাহলে কিন্তু দেখবেন যে আমরা ওই বিষয়ের সাথে ম্যাথমেটিক্সের রেজাল্ট অনেক ভালো হবে। কারণ ম্যাথমেটিক্সের রেজাল্ট এই জন্যই ভালো হবে, এটার সম্পূর্ণ অংশ যদি সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। আর অন্যান্য বিষয়ে সঠিক হলেও কিন্তু সেখানে ফুল মার্কস পাওয়ার কিন্তু সুযোগ নেই, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম বা ম্যাথমেটিক্স এখানে কিন্তু ফুল মার্কস পাওয়ার কিন্তু সুযোগ আছে। তো এই জন্যই আমরা অবশ্যই, আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো এবং আমার অভিভাবকবৃন্দ যারা আছেন আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, আপনাদের ছেলে মেয়েদের বা আমার শিক্ষার্থীদের বলছি যে আসলে ম্যাথমেটিক্সকে ভয় পাওয়ার কিছু নেই। এখানে মূলত হলো কি মানে মনোযোগ সহকারে আমরা যদি প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে যদি আমরা ম্যাথমেটিক্স দেখি, ম্যাথমেটিক্স পড়ি, তাহলেই কিন্তু আমরা ম্যাথমেটিক্স কিন্তু আমরা জয় করতে পারবো। আমি তো বললামই, আমার একটা টেকনিক প্রথমে বলে মাঝপথে বলে দিয়েছি যে আমাকে কোনো একটি চ্যাপ্টার সম্পর্কে আমি যদি একবার শুরু থেকে আমি যদি ভালো মতো পড়ে যাই, এখানে আসলে বিষয়টা কি কতটুকু শিখলাম এটা ফ্যাক্টর না। আমার কথা যে আমি যদি ওটা পড়ি, ওটা আমি 1 বার না 2 বার না 3 বার না 4 বার যদি পড়ি, একটা প্রথম থেকে যদি আমি পুঙ্খানুপুঙ্খ পড়ি, দেখা যায় অটোমেটিক্যালি ওটা আমার আয়ত্তে চলে আসবে। এই জন্যই প্রত্যেকটা চ্যাপ্টারের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আমাকে করার আগে অবশ্যই আমাকে ওই চ্যাপ্টারের যে প্রাইমারি ডিসকাশন, এই প্রাইমারি ডিসকাশনটা খুব ভালো মতো আমাকে দেখতে হবে এবং ওই প্রাইমারি ডিসকাশন শেষে এসে আমাদের যে সূত্রগুলো দেয় সেই সূত্রগুলো আমাকে মনে রাখতে হবে এবং সেই সূত্রগুলো মনে রাখার পাশাপাশি কোনো একটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে গেলে আমাদের কিছু টেকনিক আছে বা কৌশল আছে, সেই কৌশল আমাকে অবশ্যই আয়ত্তে রাখতে হবে। এই সব কিছু মিলিয়ে যদি আমি ভালো মতো বুঝি বা চেষ্টা করি, তাহলে অবশ্যই ম্যাথমেটিক্সটা আমি ভালো করতে পারবো। এই জন্যই আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দদের উদ্দেশ্যে বলছি যে ম্যাথমেটিক্স নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ম্যাথমেটিক্স যদি কেউ ঠিকঠাক মতো সময় দেয়, অন্য বিষয়ে যদি 2 ঘন্টা সময় দেয় আর ম্যাথমেটিক্সে যদি 1 ঘন্টাও সময় দেয়, দেখা যায় ওই বিষয়ের সাথে এই বিষয়ে মার্কসটা কিন্তু অনেক বেশি আসবে। এই জন্যেই যে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে একরকম, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একরকম। আমি বলবো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে তোমরা অবশ্যই যে ম্যাথমেটিক্সটা ভালোবেসে ম্যাথমেটিক্স করো, ভালোবাসা দাও, দেখবে যে ম্যাথমেটিক্স তোমাকে এমনভাবে আঁকড়ে ধরবে, তো ম্যাথমেটিক্স তোমাকে আঁকড়ে ধরবে যে কোনো উপায়ে সবসময়ের ক্ষেত্রেই তোমার পিছেই থাকবে, তোমার পাশেই থাকবে। আর তখন তোমার ভিতরে কিন্তু ওই ধরনের ভয় থাকবে না, উদ্বিগ্ন থাকবে না, তোমার ভিতরে কোনো ধরনের কোনো জড়তা থাকবে না। দেখবে তখন যে ম্যাথমেটিক্স অনুশীলনটাই তখন বেশি ভালো লাগবে অন্যান্য বিষয়ের চাইতে। এই জন্যেই আমি বলবো যে আমাদের ম্যাথমেটিক্স ভালো মতো শিখতে হবে, ভয় পাওয়া যাবে না। আমাদের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত আমরা যদি ভালো মতো দেখি, তাহলে আমরা সবাই মিলেমিশে ম্যাথমেটিক্সকে জয় করতে পারবো। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ম্যাথমেটিক্স নিয়ে অনেক কথাই বললাম, এখানে ভয়ের কথা বললাম, তারপরে এবং এইটাকে আবার জয়ের কথাও বললাম যে কীভাবে জয় করতে হয়। সব কিছু মিলিয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে আমরা যেন
অনেক সাফল্যমণ্ডিত করতে পারি। সকলের প্রতি এই কামনা থাকবে। আর অবশ্যই আমি মনে করি যে আমার আলোচনা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমি কমেন্ট আশা করব। পজিটিভ নেগেটিভ দুটোই আমি চাই যে আমার কথার সমালোচনা হোক, বা আমার কথার সমালোচনা হইলেই আমি নিজেও ঠিক হয়ে যাব। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমি চাইবো আমার অভিভাবকবৃন্দ যারা আছেন তারা আমার এই ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। আমার শিক্ষার্থীবৃন্দ যারা আছেন তারাও আমার ভুল ত্রুটি নিয়ে অবশ্যই সমালোচনা আমি আশা করব। কারণ এখানে সমালোচনা হইলেই হয়তো আমি ভবিষ্যতে আরও বেশি ভালো ডেলিভার দিতে পারবো। আর যদি সবসময় প্রশংসাই শুনি তাহলে কিন্তু ডেলিভার দিতে পারবো না। আমি সকলের কাছে এইটাই আমি প্রত্যাশা করি যে আমার যদি কোনো ভুল থাকে সেটা অবশ্যই ধরিয়ে দিবেন, এবং আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি সকলের যদি একটু উপকার হয় অবশ্যই আমি সেক্ষেত্রে আমি খুবই আনন্দিত হব। তো সকলের সুস্থতা কামনা করে এই মুহূর্তে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।